আসসালামু আলাইকুম। ক্রিয়া বিভক্তি নিয়ে আজকে আমাদের আলোচনা এবং সেটি রয়েছে 29তম পরিচ্ছেদে। নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই, সেই বইয়ের যে ধারাবাহিক আলোচনা পরিচ্ছেদ ভিত্তিক, সেটি আমরা নিয়ে আজকে হাজির হয়েছি। ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কি? খুবই সেটি গুরুত্বপূর্ণ। ক্রিয়া বিভক্তি সেটিকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে যে ক্রিয়া অংশে। তাহলে ক্রিয়াকে এখানে বিভক্তি আমরা কেটে দিয়ে যদি আমরা ক্রিয়াতে যাই, তাহলে ক্রিয়াকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। একটি হচ্ছে ক্রিয়া মূল। ক্রিয়া থেকে আমরা পাচ্ছি যে ক্রিয়া মূল, ক্রিয়া মূল। আরেকটিকে আমরা পাচ্ছি যে ক্রিয়া ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি খেয়াল করতে হবে, ক্রিয়াকে আমরা যখন বিশ্লেষণ করি তার একটি মূল স্ট্রাকচার পাওয়া যায়। স্ট্রাকচারটা কিরকম সেটি আমরা দেখি। ধরুন আপনি এটা একটা ভবনের জন্য আপনি ধরুন এরকম ভীম দিলেন, এখানে কলাম দিলেন, এখানে একটা কলাম দিলেন, এখানে একটা কলাম দিলেন, তারপর এদিক দিয়ে আবার ভীম দিলেন, তারপর আবার ধরুন যে সেখান থেকে আবার এরকম দিলেন, সেখান থেকে এরকম দিলেন, এরকম ধরুন যে আরেকটা কলাম দিলাম। তাহলে কি হচ্ছে? এটা একটা স্ট্রাকচার হচ্ছে, তাই তো? তো এই যে একটা বাড়ি বানাতে গেলে এরকম বিভিন্ন রকম আমরা আগে স্ট্রাকচার গঠন করি। এই স্ট্রাকচারের উপরে দেখাচ্ছে যে এখানে যদি আরেকটা কলাম দিয়ে এখানে যদি আমরা এরকম দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? যে এই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আমরা কি করি? তো বাড়িটা করে থাকি। যেরকম এটাকে বলা হচ্ছে কলাম, আর এটাকে বলা হচ্ছে ভীম, তাই না? কলাম সেটি হচ্ছে এই যে এগুলো হচ্ছে কলাম, অর্থাৎ যে বেসমেন্টের এর নিচে আবার মাটির নিচে কিন্তু এরকম বেস থাকে, তাই না? এরকম বেস থাকে মাটির নিচে, এরকম বেস থাকে অনেক প্রশস্ত। ফলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা কি করি? বাড়ি নির্মাণ করি। এবং এখানে যদি বাড়ি নির্মাণ করি তাহলে আমরা এই যে ধরুন যে আরেকটি এখানে কলাম দিলাম, তাহলে এই যে কলামগুলো আমরা দিচ্ছি, সেই কলামের মাঝে এখানে কিন্তু আমরা কি করতে পারবো? তো এখানে কিন্তু আমরা একটা অফিস বা বাসা করতে পারবো, তাই না? তো অফিস বা বাসা করতে পারবো, আবার এখানে ধরুন 2টা রুম করতে পারবো, আবার এরকম 4টা রুম করতে পারবো ইটের গাঁথনি দিয়ে, তাই তো? আবার এখানে ধরুন একটা ত্রিভুজ আকৃতির রুম করতে পারবো। তো এরকম ভাবে আমরা অফিস করে থাকি, তাই না? অফিস বানিয়ে থাকি। আবার ধরুন এখানে ব্যাংক দিতে পারবেন, ব্যাংক। আবার ধরুন যে বাসা বা ভাড়া, এগুলো দিলে কি হয়? ভিতরের ইন্টেরিয়রটা চেঞ্জ হয়। কিন্তু আপনি কখনো এটা চেঞ্জ করতে পারবেন? এই যে কলাম চেঞ্জ করতে পারবেন? এটাকে ভাঙতে পারবেন? কলাম ভাঙলে কিন্তু, এই ভীম ভাঙলে কিন্তু কি হবে? এই যে বিল্ডিংটা ধসে পড়বে। তার মানে কি? এটা হচ্ছে স্ট্রাকচার, যেটাকে ভাঙা যাবে না। ঠিক আছে? ভাঙা যাবে না। আমরা যে বাসা বাড়ি নির্মাণ করি, সেই বাসার ক্ষেত্রে আমরা কি করে থাকি? যে সেখানে আমরা এই রুমগুলো বড় ছোট করতে পারি, কিচেন রুম, ডাইনিং রুম, ভিতরের ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ করতে পারি, কিন্তু খুঁটিগুলো কিন্তু ঠিক থাকে। অর্থাৎ খুঁটি হচ্ছে বেসিক, সেটাকে ভাঙা যাবে না। তাহলে খুঁটি রেখে পুরোপুরি লম্বা করে আমরা কিন্তু একটা হল রুমও বানাতে পারি, যেখানে 200 জন লোক বসবে। আবার সেগুলো কিন্তু ছোট ছোট রুমও করতে পারি থাকার জন্য। তার মানে কি দাঁড়াচ্ছে? ইটের গাঁথনি চেঞ্জ করা যাবে, সেটা ভেঙে ফেলা যাবে, কিন্তু এই বেসিকটা চেঞ্জ করা যাবে না। তাহলে এই যে আপনি সবকিছু মিলে একটা চমৎকার বাড়ি করলেন, তাই না? একটি ধরুন যে চমৎকার বাড়ি তৈরি করলেন, সেই বাড়িটাকে আমরা বলছি ক্রিয়া। তাহলে এটিকে আমরা যদি বলি একটি বাড়ি, পূর্ণাঙ্গ বাড়ি, এই বাড়িকে বিশ্লেষণ করলে আপনি ক্রিয়ামূল পাবেন।
সেটি হচ্ছে মূল স্ট্রাকচার, মূল গঠন বা স্ট্রাকচার। তাহলে মূল গঠন বা স্ট্রাকচার আপনি কি করছেন, পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মূল স্ট্রাকচার। তাহলে এই মূল স্ট্রাকচার পেলে বাকিগুলা কি পাবেন, দরজা জানালা, তারপর ইট বালু সিমেন্ট রং চং এগুলো সবকিছু মিলে আপনি বাড়িটা করেন। ফলে যে বেসিক স্ট্রাকচার সেটাকে আমরা বলছি যে ক্রিয়ামূল। আর ক্রিয়া বিভক্তি কি বলছি আমরা, ক্রিয়া বিভক্তি বলতে আমরা বুঝতে পারছি যে দরজা জানালা টাইলস এগুলোর মতো। এই উদাহরণটি আমি কেন দিলাম, বোঝানোর সুবিধার্থে। এখন আমি একটা উদাহরণে যাব। উদাহরণটা কিরকম, ধরুন যে সে ক্রিয়া, এখানে বললাম যে সে করে, সে কাজটি করে, এটাকে ভাঙলে কি হবে, কর, কর, আর এখানে পাবেন আপনি এ। তাহলে কি হচ্ছে, কর যোগ এ মিলে করে। তাহলে এই করে হচ্ছে বাড়ি, এবং এই কর হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এই যে এই স্ট্রাকচার, যেটাকে আপনি আর ভাঙতে পারবেন না। দেখুন এটাকে বিশ্লেষণ করতে পারবেন। তারপর আরো হতে পারে, যেমন পরে, পর যোগ এ। দেখুন এখানে হসন্ত দিয়েছি, হসন্ত দেওয়ার অর্থ হচ্ছে এই বাড়ির মতো, এটাকে আর ভাঙা যাবে না। তারপর পর ছিল, পর যোগ ছিল সমান সমান পর ছিল, পর ছিল। দেখুন এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে বেসিক, ভাঙতে পারবেন না, পর ধাতু। ফলে এখানে আমরা কি পাচ্ছি, ক্রিয়াকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে ক্রিয়ামূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আরো কিছু উদাহরণ দেখব কিরকম, যে দেখুন সেটি দেখলে স্পষ্ট হয়ে যাবে যে এটি হচ্ছে, লিখলাম কর ক্রিয়ামূল, এর সাথে আমরা দিলাম এ, তাহলে কি হবে, করে। তারপরে দিলাম বি, করবি। তারপর দিলাম বেন, করবেন। তারপর করছিল, এখানে দিলাম ছিল, তাহলে হলো কি, করছিল। করেছিস, তাহলে ছিস, এছিস, এছিস। করলাম, লাম যুক্ত করলে কি হবে, করলাম। এই যে আমি শব্দগুলো লিখলাম, এই যে কর, দেখুন এর মূল কি, কর, এই যে এটা করেছিস, এর সাথে আছে কর, তারপর করবেন, করবি, করে, এই সব কিছুর মূলে হচ্ছে এই যে কর, অর্থাৎ এটি হচ্ছে ওই বিল্ডিং এর স্ট্রাকচার। আর এ হচ্ছে, দেখুন এটি এখানে বিভক্তি। কেন বিভক্তি, দেখুন এখানে লাম যুক্ত হয়েছে। তার মানে কি, একই বিল্ডিং যদি আপনি ছাদ, তারপর হচ্ছে ভীম কলাম খুঁটি, অর্থাৎ বিল্ডিং এর খুঁটি ঠিক রেখে আপনি কি করতে পারবেন, কখনো ব্যাংক বানাতে পারবেন, কখনো থাকার বাসা বানাতে পারবেন, কখনো এনজিওর অফিস বানাতে পারবেন, কখনো আপনি রেস্টুরেন্ট বানাতে পারবেন। তাহলে মূল বিষয় কি, একটা ক্রিয়ার কে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যায়। একটা অংশ হচ্ছে বেসিক, এই যে যেমন করেছিস, করে, করবি, করে, করবি, করবেন, করছিলি, করেছিস, করলাম, এই সব কিছু কি, এই সব কিছুর মূলে হচ্ছে কর। তার মানে কর হচ্ছে ক্রিয়া মূল, আর কর এর সাথে যা যা পরে আপনি বসাবেন সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এবং এটা মিলে কি গঠন হয়, দেখুন এটা মিলে কাল, কাল বা টেন্স গঠন হয়। আর পক্ষ, পুরুষ, বা এখানে বলতে পারি যে পার্সন, এই পার্সন গঠন হয়। কিরকম,
ধরুন যে আমরা যখন খেয়াল করি যে পার্সন কিভাবে গঠিত হয়, তখন আমরা দেখতে পারবো যে এখানে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন, এবং এই পার্সন অনুযায়ী কিন্তু এবং কাল অনুযায়ী কিন্তু এটি চেঞ্জ হয়। যেমন সে কাজটি করে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি কাজটি করবেন, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে বেন কার সাথে ব্যবহার হয়? আপনি বললে বেন ব্যবহার হয়। অর্থাৎ আমরা যে সর্বনাম ব্যবহার করি, সেই সর্বনামের ক্ষেত্রে আমরা যখন সর্বনাম চেঞ্জ করব তখন ক্রিয়া বিভক্তি চেঞ্জ হয়। আবার যখন কাল চেঞ্জ করি, অর্থাৎ টেন্স চেঞ্জ করি, ধরুন বর্তমান কাল বোঝাতে চাই, ভবিষ্যৎকাল বোঝাতে চাই, তারপর ঘটমান বর্তমান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে চাই, বা ফিউচার টেন্স অতীতকাল বোঝাতে চাই, তখন এই বিভক্তিগুলো চেঞ্জ হয়। ফলে ক্রিয়া বিভক্তি আমাদেরকে বলছে যে এমন একটা রূপ বা অবস্থা যেটি বসে, ক্রিয়া বিভক্তি কি বলছে? যেগুলো বসে এখানে কাল এবং পুরুষকে তুলে ধরে। কি করে? কাল এবং পুরুষকে তুলে ধরে। তাহলে সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি, এখানে সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি, এটি খুব গুরুত্বপূর্ণ। এটি কিভাবে গুরুত্বপূর্ণ সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। যে আপনারা খেয়াল করুন যে এখানে আছে কাল, কাল নিচের দিকে বোঝাচ্ছে, আরেকটা হচ্ছে আমরা পক্ষ বুঝাবো, পক্ষ হচ্ছে এই দিকে বুঝাবো। তাহলে পক্ষ বলতে এখানে পুরুষ, কাল বলতে কি বোঝাচ্ছে? কাল বলতে টেন্সকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা সর্বনাম লিখে নিই। সর্বনাম হচ্ছে এখানে আমি, তারপর রয়েছে তুমি, আমি, তুমি, তুই, তারপর সে, আপনি বা তিনি। এবার খেয়াল করুন এখানে একটা ক্রিয়া মূল বসাবো। ক্রিয়া মূলটা হচ্ছে কর। কিরকম? কর। তাহলে দেখুন এখানে আমরা সাধারণ বর্তমান যদি বলি, সাধারণ বর্তমান, তাহলে এটি হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে হলে আমাদেরকে এখানে দেখুন এই যে আমরা পার্সন ব্যবহার করছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর সাথে সাথে কিন্তু ক্রিয়া বিভক্তি পরিবর্তন হবে। কিভাবে হবে সেটি আমরা দেখব। দেখুন যে আমরা জানি ইংরেজিতে টেন্স, প্রেজেন্ট টেন্স 4টা ক্যাটাগরি রয়েছে, বাংলায়ও সেটি 4টা। তবে পারফেক্ট কন্টিনিউয়াস বাংলায় নেই, সেটি হচ্ছে অনুজ্ঞা রয়েছে, অনুজ্ঞা বর্তমান। তাহলে সাধারণ বর্তমান আমি, এটি হচ্ছে ক্রিয়ামূল। আমি কাজটি, এটি দিয়ে একটা বাক্য লিখব, আমি কাজটি করি, আমি কাজটি
করি, তাহলে এখানে কি পেলাম আমরা? কর যোগ ই। খেয়াল করুন এখানে মূল কি? আমরা এটা দিয়ে লিখছি আমি কাজটি করি। তাহলে আমি কাজটি করি, এই করিকে বিশ্লেষণ করলে কর যোগ ই। তাহলে দেখুন এখানে কি পাচ্ছি, যে ই পাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বুঝতে হলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ইটা থাকবে। এই চ্যাপ্টার যে বুঝতে পারবে না, সে কিন্তু যে পরে 30তম পরিচ্ছেদ যেটি ক্রিয়ার কাল, সে ওই চ্যাপ্টার বুঝতে পারবে না। ক্রিয়ার কাল যে বুঝতে পারবে না, অর্থাৎ বাংলা ক্রিয়ার কাল বুঝতে না পারলে ইংরেজি সঠিক বাক্য গঠন পারবে না। এটি কি লিখলাম? বাংলা ক্রিয়ার কাল, অর্থাৎ যে লোক ক্রিয়ার কাল বুঝতে পারবে না, অর্থাৎ ক্রিয়া চিনতে পারবে না, সেই লোক কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে না। কারণ বাংলায় যখন আমরা যখন ইংরেজিতে কিছু লিখি, তখন সেটি আগে মাথায় বাংলা হয়ে আসে। প্রথমে বাংলায় আসে যে আমার একটি বাড়ি আছে, তাহলে আছে কোন কাল, এখানে ক্রিয়ার সাথে কোন বিভক্তি আছে এটা বলে দিবে যে এটা কোন কাল। আবার এ অনুযায়ী ইংরেজি স্ট্রাকচার আসবে। যেমন আমি কাজটি করেছি, এখন এটি আমরা এখানে দেখাবো আমি কাজটি করছি। তাহলে দেখুন আরেকটা বাক্য এখানে লিখি, কিভাবে আপনি ইংরেজিতে ধরা খাবেন যদি এই চ্যাপ্টার না বুঝতে পারেন। আমি কাজটি করছি, তাহলে এখানে কর যোগ ছি, অর্থাৎ ঘটমান বর্তমান, এটি কি ঘটমান বর্তমান কালে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ছি বসে। এটার ইংরেজি কি? যখন আমি একজন শিক্ষার্থীকে বলবো যে আমি কাজটি করছি, এটির ইংরেজি করো, বা একজন শিক্ষার্থী যখন প্যাসেজ লিখে বা প্যারাগ্রাফ লিখে, তখন সে কি করে? আমি কাজটি করছি, এটা প্রথমে তার মাথায় আসে। তারপর তার মাথায় আসে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। কেন আই অ্যাম আসলো? দেখুন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আর আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এর মধ্যে পার্থক্য। দেখুন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আর আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এটার পার্থক্য হচ্ছে এই যে শুধুমাত্র এই জায়গায়। কাজে একজন শিক্ষার্থী যদি ক্রিয়া বিভক্তি না চেনে, অর্থাৎ এই যে ক্রিয়া সেটি কোন কালকে বোঝাচ্ছে, প্রথমত তাকে যেহেতু মাতৃভাষা বাংলা, তাকে বাংলা ক্রিয়ার কাল চিনতে হবে। বাংলা ক্রিয়ার কাল যদি সে না চিনে, তখন সে ইংরেজি করতে গেলে এরকম উল্টাপাল্টা বাঁধিয়ে দিতে পারে। আই এম ডুইং দ্য ওয়ার্ক না বলে যদি বলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, কেন সে বলবে?
কারণ সে জানে না যে অতীতকালের ক্ষেত্রে কি ধরনের ক্রিয়া বিভক্তি। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কি হবে? আমি কাজটি করছিলাম। এটির বাংলা হবে কাজটি করছিলাম। আমি কাজটি করছিলাম। দেখুন ইংরেজিতে বাংলায় কিন্তু এখানে ছি আছেই। ছি বুঝাবে কন্টিনিউয়াস, আর পাস্ট টেন্সের জন্য লাম। আমরা যখন এই যে আলোচনা করছি এটা যখন অতীতকালে যাব, আমরা বর্তমানে বর্তমান কালে আছি, অতীতকাল নিয়ে যখন আলোচনা করব দেখবেন অতীতকালে লাম আসবে। কাজেই এটা বুঝতে হবে যে করি, করছি আর করছিলাম। যখন লাম বলবে একজন শিক্ষার্থীর ব্রেন বলবে যে আমি কাজটি করছিলাম, তখন তার ব্রেন কমান্ড দিবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কেন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক? কারণ এই লাম বলে দিচ্ছে এটি পাস্ট টেন্স। কাজেই প্রথমে তো চিনতে হবে ছিলাম, এটি ভাঙলে হবে কি? কর যোগ ছিলাম। তাহলে দেখুন এই কর কিন্তু সব জায়গাতেই আছে। কারণ কি? এটি হচ্ছে ওই বিল্ডিং এর খুঁটি, কলাম, ভীম, এটা ভাঙা যাবে না। সবার যারা দুতলা, তিনতলা, পাঁচতলা বাড়ি করে সবার বাড়িতেই কিন্তু কলাম এবং ভীম থাকে। কিন্তু সবার বাড়ির ডিজাইন কি এক হয়? এক হয় না। সবার বাড়ির রুমগুলো কি এক হয়? খুব কমই এক হয়। তার মানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে বাড়ি, করি, করছি, করছিলাম, এক এক ধরনের বাড়ি, কিন্তু এটার মূল হচ্ছে কর। কাজেই যে শিক্ষার্থী এই ছি, করছি, করি, করছিলাম এটার পার্থক্য বুঝতে পারবে না, সে কখনো ইংরেজিতে ভালো করতে পারবে না। তার মানে কি? মাতৃভাষার ক্রিয়াপদ বুঝতে হবে, বুঝলে আমরা পরের ভাষায় সেটা ট্রান্সলেট করতে পারবো সহজে। এটি খেয়াল রেখে আমাদের এটা পড়তে হবে, এবং এই চ্যাপ্টার না বুঝলে, অর্থাৎ 29তম পরিচ্ছেদ না বুঝলে 30তম পরিচ্ছেদে গিয়ে নিশ্চিত ঝামেলা বাজবে। আমরা এখন আগের জায়গায় ফিরে আসি। এটি আমি মুছে দিলাম। তাহলে আমি কাজটি করছি, এটি কি বুঝাচ্ছে? এই যে ছি, এটি বুঝাচ্ছে ঘটমান বর্তমান। এবারে আসুন যে আরেকটি বাক্য লিখব। আমি কাজটি করেছিলাম। করেছি, আমি কাজটি করেছি। তাহলে এখানে ক্রিয়ামূল হচ্ছে কর, আর বিভক্তি হচ্ছে এছি। এটার ইংরেজি আমি লিখব। এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কেন হ্যাভ ডান হলো? এটি হচ্ছে আমার প্রশ্ন। এই যে হ্যাভ ডান কেন লিখছি? হ্যাভ ডান লেখার কারণ হচ্ছে এছি। এই যে এছি বলে দিচ্ছে আমাকে হ্যাভ ডান লিখতে হবে। এই যে ছি বলে দিচ্ছে ইজ ডুইং লিখতে হবে। আই এম ডুইং, আই এম ডুইং। তাহলে আই হ্যাভ ডান, হ্যাভ ডান। তাহলে খেয়াল করুন এই এছি থাকার কারণে, তাই এর মানে হচ্ছে এছি হচ্ছে কি? এছি বলতে বুঝাবে পুরা গঠিত বর্তমান কাল। পুরা ঘটিত, পুরা ঘটিত মানে প্রেজেন্ট পারফেক্ট। পুরা ঘটিত বর্তমান। তাহলে পুরা ঘটিত বর্তমানে কি বোঝাচ্ছে? পুরা ঘটিত বর্তমানে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখুন আমরা তিনটি পেলাম, তিনটি বর্তমান কালের মধ্যে তিনটা পেলাম। সাধারণ বর্তমান, আমি কাজটি করি, তাহলে মূল কিন্তু কর। তাহলে ই, এটি বলবে এই যেখানে ই থাকবে ভার্বের সাথে,
সেটি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাবে। অর্থাৎ সাধারণ বর্তমান। আমি কাজটি করছি, যেখানে আপনি ছি পাবেন সেটি হবে কন্টিনিউয়াস। আর যেখানে আপনি পাচ্ছেন এছি, তখন সেটি প্রেজেন্ট কি এখানে পারফেক্টকে বোঝাবে। এটা এবার দেখুন, এখানে তো আপনি লিখলেন আমি দিয়ে, তুমি দিলে কি হবে? তার মানে কি এখানে কি বোঝাচ্ছি, এই যে কাল অনুযায়ী এটি পরিবর্তন হয়। এবারে আসুন, যে কাল অনুযায়ী যে পরিবর্তন হয়, এই পার্সন অনুযায়ীও কিন্তু পরিবর্তন হয়। পার্সন কি কি আছে? আমি, তুমি, তুই, সে, আপনি। তাহলে আমি, তুমি, সে, আপনি বা তিনি। এবারে খেয়াল করুন, এখানে আমির জায়গায় যদি বলি তুমি, তখন কি হবে? তুমি কাজটি করো, তুমি কাজটি করো। তাহলে কর যোগ ও, দেখুন। তারপর হচ্ছে আমি কাজটি, তুমি কাজটি করছো। যখনই বলছো যে তুমি, আমির জায়গায় তুমি বলছো তুমি কাজটি করছো, তখন ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। দেখুন তুমি, তাই ইউ। তাহলে যখনই বলছেন এখানে হচ্ছে ছো, তুমি কাজটি করছো। তারপর দেখুন, তুমি কাজটি করেছো, এখানে হবে করেছো। তার মানে তুমি বসালে এখানে দিতে হবে এছো, এছো। দেখুন, ফলে কি দাঁড়াচ্ছে? কর কিন্তু ঠিকই আছে, 3 জায়গাতেই কর ঠিক আছে। তার মানে পার্সন চেঞ্জ করলে ক্রিয়া বিভক্তি চেঞ্জ হবে। এরপর আসুন তুই দিয়ে, তুই দিয়ে কি হবে? তুই দিয়ে হবে তুই কাজটি কর, তুই, তুই কাজটি করিস, তুই কাজটি করিস। কর যোগ ইস, তুই কাজটি করিস, এরকম ভাবে হতে পারে। তারপর আমরা আরো দেখব যে সে, সে দিয়ে কি হবে? সে কাজটি করে, সে কাজটি করে। তাহলে কর যোগ এ। ফলে এখানে কি দাঁড়াচ্ছে, যে এই যে ব্যক্তি অনুযায়ী বাক্য চেঞ্জ হয়। যেমন আপনি, এখানে ভার্বে চেঞ্জ আসবে, আপনি কাজটি করবেন। দেখুন, আপনি কাজটি করবেন, তাহলে এখানে কি হবে? কর, না, আপনি কাজটি করবেন ফিউচার টেন্সে হয়ে গেল, প্রেজেন্ট টেন্সে হবে আপনি কাজটি করেন, করেন, কর যোগ এন। তার মানে কি হচ্ছে, যে সে কাজটি করে, যখনই আপনি এ পাবেন তখনই এটি বলছে কি সে কাজটি করে। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারবেন। তাহলে এখানে টেন্স তো 3টা আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে। তাহলে এরপর আমি যদি বলি যে তুমি দিয়ে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, অর্থাৎ ঘটমান বর্তমান, আমি কাজটি করছি এটা বলেছি, তুমি কাজটি, তুমি কাজটি করছো। তাহলে তুমি, এটি এখানে এটা শেষ, এখন এটা তুমি
কাজটি করছো, তাহলে এখানে হচ্ছে কর যোগ ছো, ছ, তুমি কাজটি করছো। তা তুই কাজটি করছিস, তুই কাজটি করছিস, তাহলে এটি হচ্ছে কর যোগ ছিস, এখানে হর্ষন্ত হবে। তাহলে দেখুন সে কাজটি করছে, সে কাজটি করছে, তাহলে কর যোগ ছে। ফলে কি বুঝাচ্ছি, আমি, তুমি, তুই, সে, আপনি এগুলোর কারণে কিন্তু এখানে বিভক্তি পরিবর্তন হবে। তাহলে তুমি কাজটি করছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। আপনি কাজটি করছেন, তুই, তুমি এগুলো দিয়ে কিন্তু ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করছে, তাহলে হি অর শি ইজ ডুইং, হি অর শি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তার মানে কি, এই যে ছে, ছিস, ছ এগুলো বলে দিচ্ছে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের ক্রিয়া বিভক্তি। অর্থাৎ এই সব কিছুর মূলে কি, মূলে হচ্ছে এই যে বস হচ্ছে এই কর, একে আর বিশ্লেষণ করা যায় না, এটা হচ্ছে ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এটি চেঞ্জ হচ্ছে। যেমন সে কাজটি করছে, আপনি কাজটি করবেন, আপনি কাজটি করছেন। দেখুন এখানে লিখবো আপনি কাজটি করছেন, এই সবগুলোর ইংরেজি কি, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে কর যোগ ছেন, আপনি কাজটি করছেন। ফলে বেসিক কি, বেসিক হচ্ছে কর, 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 এখানে কর। কিন্তু আপনি বলার কারণে আপনাকে ছেন বলতে হচ্ছে, তুমি বলার কারণে ছ বলছো, ছ বলছো, তুই বলার কারণে ছিস বলছেন, আর সে বলার কারণে সে বলছে। এটি গেল ঘটমান বর্তমান। এবারে আমরা দেখব যে পুরা ঘটিত বর্তমান। পুরা গঠিত অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। পুরা গঠিত কি হবে, আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি। তাহলে এখানে হলো কর হর্ষন্ত যোগ এছি। দেখুন এছি, করেছি, এছি যখন থাকবে কোনো ক্রিয়ার মধ্যে তখন আমাকে বোঝাতে হবে যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ, হ্যাজ, ডান। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। দেখুন হ্যাভ ডান দিলাম, কারণ কি, হ্যাভ ডান দেওয়ার কারণ এই যে এছি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে এখানে যদি আমি ভুল করি, এখানে চিনতে ভুল করলে আবার এখানে ভুল হবে। তারপর তুমি কাজটি করেছো, আমির জায়গায় দিলাম তুমি, তুমি কাজটি করেছো, তখন হবে এছো, এছি না এছো। দেখুন সব ক্ষেত্রে শুরুটা হবে এ দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স আছে সেক্ষেত্রে এ থাকবেই। তাহলে এখানে কি হবে, ইউ, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে তুই কাজটি করেছিস, করেছিস। যখন বলবেন যে তুই কাজটি করেছিস, এছিস, তখন হবে এটা এছিস। তাহলে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইংরেজিতে সেম হবে। তারপর তুই গেল সে, সে কাজটি করেছে, সে, সে কাজটি এখানে হবে করেছে, সে কাজটি
করেছে, কর যোগ এছে, তাহলে হি or she has done the work। কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে এই যে হ্যাজ ডান কেন হচ্ছে, এই এছে এই কারণে হচ্ছে। এরপর আপনি বা তিনি, এটা হতে পারে তিনি কাজটি, তিনি বললে হবে, এখানে যখন বলবো যে তিনি, তখন হবে তিনি কাজটি করেছেন, এছেন। তারপর আপনি বলতে পারেন যে আপনি কাজটি করেছেন, তাহলে তখন কিন্তু এখানে ইংরেজিও চেঞ্জ হবে। তাহলে আপনি কাজটি করেছেন, আপনি বলার কারণে এছেন হচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি যে পুরা গঠিত বর্তমানে শুরু হবে এছে, এছিস, এছে, এছি, এছো, এছো, এছেন, তারপর এছি, এছি। তাহলে দেখুন আমি কাজটি করেছি, সে কাজটি করেছে, তুমি কাজটি করেছ, এছো, তুই কাজটি করেছিস, আপনি বা তিনি কাজটি করেছেন, এই সবগুলা শুরু কি দিয়ে? দেখুন এ দিয়ে। শুরু হচ্ছে এ দিয়ে। তার মানে এছেন, এছি, এছ, এছিস, এছে, এছি মুখস্থ করার দরকার নেই। একটা ক্রিয়ামূল নিবেন কর দিয়ে, এরপরে বসাই দিলেই বাকিগুলো হয়ে যাবে। তারপর বর্তমান কালের অনুজ্ঞায় আমি ব্যবহার হয় না। আমরা দেখব যে বর্তমান, অনুজ্ঞা বর্তমান, অনুজ্ঞা বর্তমান কিরকম হবে, অনুজ্ঞা কি সেটি আগে বুঝতে হবে। অনুজ্ঞা বর্তমান, তাহলে অনুজ্ঞা বলতে বোঝাতে পারছি যে সে আদেশ, নিষেধ, অনুরোধ, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অনুজ্ঞা। কিরকম? অনুজ্ঞাতে যখন আপনি, অনুজ্ঞা মানে কাউকে আদেশ দিবেন, আপনি তো নিজেকে নিজে আদেশ দিতে পারবেন না, আপনি এখানে ফার্স্ট পারসন, অন্যকে আপনি আদেশ দিবেন বা অনুরোধ করবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, বর্তমান কালের অনুজ্ঞা হয় না, যেটা দিয়ে হবে না, আমি দিয়ে কোনো অনুজ্ঞা হবে না। অর্থাৎ বর্তমান কালে, বর্তমান কালে কি হবে, ঘটমান, এখানে আমি দিয়ে অনুজ্ঞা বর্তমানে, অর্থাৎ প্রথম যে পক্ষ আমি দিয়ে বর্তমান কালের অনুজ্ঞা হয় না। এটি কারণ কি? আপনি কাউকে বলতে পারবেন আপনি কাজটি করেন, তুমি কাজটি করো, সে কাজটি করে, এটি বলতে পারবেন। কিন্তু আপনি কি আপনার নিজেকে বলতে পারবেন আমি, আমি কাজটি কর, এরকম বলা যাবে? আমি কাজটি করেন। কিন্তু আপনি কাউকে বলতে পারেন তুই কাজটি করবি, আদেশ, তুমি ওখানে যাবে না, নিষেধ, তুমি কাজটি করবে না, নিষেধ। অন্যকে বলা যায়, নিজেকে বলা যায় না। এর জন্য আমি দিয়ে অনুজ্ঞা বর্তমান হয় না, অর্থাৎ বর্তমান কালে এখানে আমি ফার্স্ট পারসন দিয়ে অনুজ্ঞা হবে না। কিন্তু তুমি দিয়ে আপনি বলতে পারবেন, তুমি দিয়ে হবে, তুমি কাজটি করো, এটা হচ্ছে কর যোগ ও, তুমি কাজটি করো। তাহলে এখানে আমরা পাচ্ছি ও দিয়ে। তারপর তুই কাজটি করিস,
তুই কাজটি করিস। এখানে কি পাচ্ছি? কর যোগ ইস। তারপর আমরা পাচ্ছি সে কাজটি করুক। সে কাজটি করুক। কর যোগ উক। দেখুন এখানে হচ্ছে উক। আর তারপর আছে আপনি কাজটি করুন। আপনি কাজটি করুন। কর যোগ উন। তার মানে কি? দেখুন এই যে উন, উক, ইস, ও, কিসের কারণে পার্থক্য হচ্ছে? এই যে তুমি, তুই, সে, আপনি। এখানে আমি দিয়ে কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি আপনি নিজেকে তো কমান্ড করতে পারবেন না, বা আপনি নিজেকে কিন্তু বলতে পারবেন না। তো অন্যকে বলতে পারবেন তুমি কাজটি করো, তুই কাজটি কর। ফলে আপনি কাজটি করেন, সে কাজটি করুক, আপনি কাজটি করুন, এরকম বলা যেতে পারে। ফলে আমাদের যত রকমের সমস্যা আসুক না কেন পরীক্ষায়, আমরা একটা বাক্য গঠন করব। যে যদি বলে যে আপনি দিয়ে কি হবে বর্তমান কালের, বা এখানে ঘটমান বর্তমান কি হবে, তাহলে আপনি কাজটি করছেন, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে করছেন, ছেন বিভক্তি হবে। আবার ফিউচার টেন্সে গেলে সেটি অন্যরকম হবে। আমরা প্রথমে বর্তমান কালটা শেষ করলাম, এখন আমরা কিসে যাব? অতীত কালে যাব। অতীত কালে কি হবে? দেখুন সাধারণ অতীত, সাধারণ অতীত। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব? দেখবেন এখানে লাম থাকবে। আমি কাজটি করলাম। তার মানে পাস্ট টেন্স চেনার উপায় হচ্ছে লাম থাকবে। এই যে দেখুন, এটা হচ্ছে বেসিক। পাস্ট টেন্স চিনতে হলে লাম থাকবে। ফলে যখন আপনি বাংলা থেকে ইংরেজি করতে যাবেন কোনো কিছুতে, তখন আপনি দেখবেন লাম আছে কিনা। যদি লাম থাকে তাহলে লাম হচ্ছে প্রধান সিম্বল, মানে প্রধান গেট। এটা যদি একটা বাড়ি হয়, তো এই বাড়িটার প্রধান গেট হচ্ছে লাম, অতীতকালের বাড়ি। এরপর আপনি এখানে আলাদা ঘরে যাবেন, এটার আলাদা গেট আছে, যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ওইটা আলাদা, ওইখানে পরে যাচ্ছি। প্রথমত আমরা লাম দেখতে হবে, লাম আছে কিনা। লাম থাকলেই সে অতীতকাল। তাহলে আমি কাজটি করলাম, তুমি কাজটি করলে। দেখুন ইনডিফিনিটে আমরা দেখব যে লাম আছে কিনা। তুমি কাজটি করলে, লাম। তুমি কাজটি করলে, দেখুন লে, লাম লে। সে কাজটি, তুই কাজটি করলি, তুই কাজটি করলি। তুই, তুই দিয়ে হবে কাজটি করলি। তারপর সে কাজটি করলো, সে কাজটি করলো। তার মানে ল, ল থাকবে। দেখুন এখানে কি লে, এখানে কি লি, এখানে হচ্ছে লো। তার মানে মূল বিষয় হচ্ছে ল। এই ল হচ্ছে, এখানে আমরা বলেছিলাম যে বাড়িটার দরজা, তো দরজার মধ্যে এখানে হচ্ছে ল থাকবে। এই ল এর পরে বাকি টুক ডিপেন্ড করবে কে কোন দিকে যাবে। তাহলে আমি কাজটি করলাম, তুমি কাজটি করলে, ল এর সাথে এখানে একার, তাহলে এখানে হচ্ছে ল যোগ এ।
এটা হচ্ছে ল যোগ ই, ঠিক আছে? এরকম মূল কিন্তু ল, লয়ের পরে হচ্ছে এ, লয়ের পর ই, আর এখানে লয়ের পর লকে ভাঙলে হবে ল হসন্ত যোগ স্বরে অ। তার মানে কি, এরকম আমরা প্রথমে ল পাচ্ছি। তাহলে এই যে করলে, এখানে মূল কি দাঁড়াচ্ছে, করলে লাম, করলাম লে। তাহলে অতীত কালের কি কি পাচ্ছি, লাম, লে, তারপর হচ্ছে লি, লো। এগুলো হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়, ক্রিয়াপদের সাথে এগুলো থাকবে। এবার আসেন ঘটমান বর্তমান। ঘটমান, ঘটমান অতীত। তাহলে আমি কাজটি করছিলাম, আমি কাজটি করছিলাম। দেখুন ছিলাম কি, এখানে পাচ্ছি কর যোগ ছিলাম। মূল বিষয় হচ্ছে এখানে তুমি কাজটি করছিলে, তুমি কাজটি করছিলে, এটা দিয়ে বললাম। তুই কাজটি করছিলি, করছিলি। সে কাজটি করছিল, করছিল। এই সব কিছুর মূলে কি, দেখুন কর। তো ছিলাম কেন হচ্ছে, আমির কারণে হচ্ছে ছিলাম। যখন তুমি কাজটি করছিল, তুমি হলে হবে করছিলে, ছিলে। এটার সাথে প্রেজেন্ট, প্রেজেন্ট এর পার্থক্যটা আমি একটু বলে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ঘটমান অতীত। তাহলে ঘটমান বর্তমানে কি থাকে, ঘটমান বর্তমানে দেখুন কি থাকে, ঘটমান বর্তমানে থাকে ছি, আমি কাজটি করছি। এখানে পাশাপাশি লিখি তাহলে সুবিধা হবে। কাজটি করছি, দেখুন তুমি কাজটি করছিলে, তাহলে তুমি কাজটি করছো, করছো। তারপর হচ্ছে তুই কাজটি করছিলি, আর তুই কাজটি করস, তুই কাজটি করছিস, করছিস। তুমি কাজটি করছো, করছো। এখানে হচ্ছে ছ, এখানে হচ্ছে ছি। তাহলে যখন বলছি যে তুই কাজটি করছিস, তুমি কাজটি করছো, তুই কাজটি করছিস, এখানে ছিল করছিস, তাহলে এখানে হচ্ছে ছিস। তারপর হচ্ছে সে কাজটি করছিল, এটি হচ্ছে পাস্টে, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে কি, সে কাজটি করছে, করছে। আর আপনি দিয়ে কি হবে, আপনি কাজটি করছেন, করছেন। আর এটার কাউন্টার পার্ট এইদিকে কি হবে অতীতকালে, যে আপনি কাজটি করছিলেন, করছিলেন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হচ্ছে, যে করছি, প্রেজেন্ট টেন্সে যখন আপনি বাংলা থেকে ইংরেজি করতে যাবেন তখন মাথায় যদি আসে করছি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, তখন স্ট্রাকচার এইভাবে আসবে। তাহলে এখানে পাস্ট টেন্সে কি বলছে, আমি কাজটি করছিলাম, করছিলে, করছিলি, তুমি কাজটি করছিলে, তুই কাজটি করছিলি, সে কাজটি করছিল। তাহলে কোথায় করছে আর করছিল দেখুন পার্থক্য আছে।
করেছেন, তাহলে আপনি কাজটি করছেন অর্থাৎ বর্তমানে করছেন, আর আপনি কাজটি করছিলেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা কি দেখব যে পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত অর্থাৎ পাস্ট পারফেক্ট। পুরা ঘটিত অতীতকাল এখানে আমাদের দেখতে হবে যে কি বলছে, এ ছিলাম, আমি কাজটি আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে আপনি পাচ্ছেন এ ছিলাম। আবার তুমি কাজটি, এ ছিলাম, তুমি কাজটি করেছিলে, তুমি কাজটি করেছিলে। এ ছিলে, এখানে পেলাম এ ছিলে। আর তুই কাজটি করেছিলি, তুই কাজটি করেছিলি। সে কাজটি করেছিল, সে কাজটি করেছিল। দেখুন, এ ছিলি, এ ছিলি, এ ছিল। আপনি কাজটি করেছিলেন, এ ছিলেন, আপনি কাজটি করেছিলেন। তাহলে এটা হচ্ছে এ ছিলেন। ফলে সবকিছু শুরুতেই কিন্তু এ দিয়ে হবে। তার মানে পারফেক্ট টেন্সে প্রথমে শুরু হবে এ দিয়ে। এবার আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টের সাথে তুলনা করব। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, দেখুন এটুক মুছে দিলাম। প্রেজেন্ট পারফেক্টে ছিল এছি, এছ। প্রেজেন্ট পারফেক্টে ছিল এছি, তারপর এছ, তারপর ছিল এছিস, এছে, এছিস, এছে, এছেন। দেখুন, আমি কাজটি করেছি, এটা শুরু হয়েছে এ দিয়ে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে কি, আমি কাজটি করেছি এই পর্যন্ত আছে, এরপরে দেখুন লাম যুক্ত হয়েছে, এই যে লাম। তারপর তুমি কাজটি করেছ, এছ, তারপর ইলে যুক্ত হয়েছে, তুমি কাজটি করেছিলে, এছ, এরপর এটাকে ভাঙলে কি হবে, এছ রসই, তারপর লে, তার মানে ইলে, ইলে। তারপর তুই কাজটি করেছিস, এখানেও দেখুন এ শুরু হবে এ দিয়ে, তার মানে পারফেক্ট, পারফেক্ট বা পুরা গঠিত, গঠিত এই শব্দ আসলেই বুঝতে হবে এ দিয়ে শুরু হবে। ক্লিয়ার? একদম আমি কম্পেয়ার করে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্টের তুলনা করছি। তার মানে যখন আপনি বাংলা ক্রিয়াপদ চিনতে পারবেন, তখন আপনাকে কিন্তু হেল্প করবে এটি ইংরেজিতে, ইংরেজি ভাষা বুঝতে। এবং আপনি যদি ওটা না বুঝেন, ইংরেজি থেকে বাংলা করতে আসলেও তখন আপনার এটা লাগবে। যেমন আপনি কাজটি করেছেন,
যখনই বলবেন তখন বোঝা যাবে এছেন, এই যে আপনি কাজটি করেছেন, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিন্তু ছিলেন বললেই হ্যাভ দিয়ে করতে পারবেন না, কারণ কি ওটা পাস্ট। তাহলে আপনাকে তো আগে বুঝতে হবে যে কোনটা দিয়ে পাস্ট বোঝায় আর কোনটা দিয়ে প্রেজেন্ট বোঝায়। এই যে পার্থক্য সেটি আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এরপর আমরা যাব ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল, তাহলে ভবিষ্যৎকালে কি হবে? ভবিষ্যৎকালে সাধারণ ভবিষ্যৎ, প্রেজেন্ট, এখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ কি বলছে? আমি কাজটি করব, দেখুন করব, তাহলে করব, করব, এখানে কি পাচ্ছি? ব পাচ্ছি। তুমি কাজটি করবে, করবে, এখানে পাচ্ছেন বে। তুই কাজটি করবি, করবি, এখানে হচ্ছে বি। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে, তাহলে তুমি আর সের ক্ষেত্রে করবে একই হচ্ছে, এখানে হচ্ছে বে। যখনই বলবেন আপনি বা তিনি কাজটি করবেন তখন আপনি বলবেন করবেন, বেন। তাহলে দেখুন এই যে ব, বে, বি, বেন, তাহলে ব, বে, আগে বি দেই, বি, বে, বেন, এগুলো কি বোঝাবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। এবারে আসবেন যে ভবিষ্যতের অনুজ্ঞা। ভবিষ্যতের অনুজ্ঞা, ভবিষ্যতের অনুজ্ঞা আমি দিয়ে হবে না। ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎকালে আপনি কাউকে নির্দেশ দিবেন, ভবিষ্যৎকালের অনুজ্ঞা আমি দিয়ে হবে না। কারণ কি? আমি দিয়ে হবে না, কারণ আমি তো আমাকে নির্দেশ দিতে পারবো না, কিন্তু আমি আরেকজনকে বলবো তুমি কাজটি করবে, সে কাজটি করবে, আপনি কাজটি করবেন, কাউকে আপনি কমান্ড করতে পারবেন। তো এটা কিন্তু আমাকে আমি কমান্ড করতে পারবো না। আমি কাজটি করবে বলা যাবে? আমি যদি আমাকে বলি, আমি আমাকে কিভাবে বলবো? বলা যাবে না। তার মানে আমি দিয়ে কোনো বাক্য গঠন হবে না। কোন টেন্সে? ফিউচার টেন্সে। আর কি প্রেজেন্ট টেন্সে হবে না, সম্ভব না। এবারে আসুন তুমি কাজটি করো, তুমি কাজটি করো, ফলে এখানে পাচ্ছি কর যোগ ও। তুই কাজটি করবি, তুই কাজটি করবি, তার মানে খেয়াল করুন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে যে ফিউচার ইনডিফিনিট আর অনুজ্ঞা একই, বি, বি দিয়ে নির্দেশ করবে। তারপর সাধারণ ভবিষ্যৎ, তুমি কাজটি করবে, করবে, এখানে হচ্ছে বে। তারপর আসে আপনি কাজটি করবেন, করবেন, তাহলে এখানে হচ্ছে বেন। তার মানে ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলতে সেগুলোকেই বোঝাচ্ছে যেগুলো হচ্ছে ভবিষ্যৎকালে অনুজ্ঞা, সেটি বোঝাচ্ছে যেগুলো ভবিষ্যৎকালের যে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যতে যে বিভক্তিগুলো আমরা ব্যবহার করছি সেই বিভক্তিগুলো আসলে ভবিষ্যৎকালের অনুজ্ঞা ব্যবহার হচ্ছে। কারণ আপনি তো কাউকে বলছেন করবে, আপনি কাজটি করবেন শুধু নিজেকে ছাড়া। তার মানে সাধারণ ভবিষ্যতে আমি কাজটি করব, এখানে করব, এখানে ব হচ্ছে অ্যাবসেন্ট, ব হচ্ছে অ্যাবসেন্ট, আমি কাজটি করব, তাহলে ব অ্যাবসেন্ট। কিন্তু যেহেতু অনুজ্ঞায় এটি হবে না, আমি দিয়ে কোনো বাক্য গঠন অনুজ্ঞাতে হবে না, ফলে এখানে বাকিগুলো ঠিক থাকবে। এই পর্যন্ত আমরা যে বুঝলাম, এইটুক বুঝলে আমাদের যে দ্বিতীয় চার্ট রয়েছে সেটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিছু উদাহরণ দিব,
কিরকম, যে প্রযোজক ক্রিয়া, এটি আগে বুঝতে হবে। ও এখানে আরেকটি বিষয় আছে, অসমাপিকা। অসমাপিকা 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 ক্রিয়ার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ভূত অসমাপিকা, অসমাপিকা। একটা হচ্ছে ভাবী অসমাপিকা। আরেকটি হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে শর্ত অসমাপিকা। শর্ত অসমাপিকা। তো এই যে ক্রিয়াপদ যে অধ্যায়টি রয়েছে, ক্রিয়া চ্যাপ্টার, সেই ক্রিয়া চ্যাপ্টারের মধ্যে আমরা খেয়াল করি, যদি ক্রিয়া চ্যাপ্টারে কি রয়েছে, যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আছে, এবং ওখানে কিন্তু এই যে অসমাপিকা ক্রিয়ার 3টা ধরন আছে। তাহলে অসমাপিকায় কি ব্যবহার হয় খেয়াল করুন। ভূত অসমাপিকা ক্রিয়া মানে কি, বর্তমান কালের যেটা অসমাপিকা ক্রিয়া। যেমন আমি কাজটি করে, ধরুন এখানে বাক্য লিখে বোঝাতে হবে। আমি কাজটি করে বাড়ি যাব, একটা বাক্য লিখছি। এই বাক্যর ক্রিয়াপদ কি, করে। তাহলে এটাকে ভাঙলে হবে কর যোগ এ। খেয়াল করুন তো, যে আমি কাজটি করে বাড়ি যাব, তাহলে এই পর্যন্ত যদি বলি আমি করে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি কাজটি করে বাড়ি যাব, আমি কাজটি করে বেড়াতে যাব, আমি কাজটি করে ঘুমাতে যাব, আমি কাজটি করে পড়তে বসবো, এরকম অনেক কিছু হতে পারে। তার মানে যে ক্রিয়া সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না, সেটি হচ্ছে অসমাপিকা। আর যাব হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে করে, আপনারা খেয়াল করুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রয়েছে এখানে, এই সাধারণ বর্তমানে সেখানে আছে কিন্তু এ, তাই না? তার মানে কি, এটি ভূত অসমাপিকা। অর্থাৎ যে অসমাপিকা ক্রিয়া বর্তমান কালে ব্যবহার হয় তার বিভক্তি হচ্ছে এ। এরপর আসুন ভাবী অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ভবিষ্যৎকালে অসমাপিকা ক্রিয়া কি হবে, তুমি কাজটি করতে যাবে। দেখুন এটা দুইটা মিলা কিন্তু যৌগিক ক্রিয়া, এর মধ্যে একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি অসমাপিকা ক্রিয়া, কারণ তুমি কাজটি করতে, এরপরে কি অনেক কিছুই আমার জানতে হতে পারে, ইচ্ছে আছে যে তুমি কাজটি করতে। তাহলে এই যে ভাবী অসমাপিকা, তুমি কাজটি করতে যাবে, তো ফিউচার টেন্স। তাহলে এখানে কি হচ্ছে, অসমাপিকা ক্রিয়া হচ্ছে করতে, এর সাথে কে বসেছে, এই যে তে বসেছে, এটি এখানে বইয়ের মধ্যে দিয়েছে। আর শর্ত অসমাপিকা ক্রিয়া কি, এখানে আশা করি বুঝতে সমস্যা নাই, তুমি কাজটি করতে যাবে, অর্থাৎ তুমি কোথাও কাজটি করতে যাবে, এবং এক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার সাথে তে বসবে, এটি হচ্ছে বলে দিয়েছে। তার মানে ভবিষ্যৎকালে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হলে এই তে ব্যবহার করতে হবে, তে। আর বর্তমান কালে যদি ব্যবহার করি, সেটি এ ব্যবহার করতে হবে। আর যদি কোনো শর্ত থাকে, শর্ত অসমাপিকা ক্রিয়া, তখন কি হবে, যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। খেয়াল করুন এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা, সমাপিকা ক্রিয়া কোনটা। অসমাপিকা ক্রিয়া হচ্ছে করলে, আর সমাপিকা ক্রিয়া হচ্ছে করে, এটি হচ্ছে সমাপিকা। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্ন করছি যে মেঘ গর্জন করলে কি, এরপরে তো আবার জানতে ইচ্ছা করে, ধরুন এইটুক নাই,
প্রথম অংশটুকু। মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে কি, আমি তো জানি না মেঘ গর্জন করলে কি হবে। মেঘ গর্জন করলে ভয় পাবো, মেঘ গর্জন করলে বাড়ি যাবো, মেঘ গর্জন করলে লুকিয়ে থাকবো, মেঘ গর্জন করলে বৃষ্টি হবে, এরকম অনেক কিছু হতে পারে। তার মানে করলে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। তাহলে দেখুন তো এই অসমাপিকা ক্রিয়াকে ভাঙলে কি হবে? দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে কর, এটা হচ্ছে ক্রিয়ামূল, এটাকে আর ভাঙতে পারবেন না। আর এখানে আপনি কি পাচ্ছেন? লে পাচ্ছেন। এটাই বলছে যে শর্তযুক্ত অসমাপিকা ক্রিয়াতে লে ব্যবহার হয়। অর্থাৎ আপনি যখন শর্ত দিবেন, তুমি পড়লে ভালো করবে, ধরুন তুমি বই পড়লে সফল হবে, সফল হবে। দেখুন পড়লে, তার মানে এটা কি? এখানে একটা চিত্র দেই। ধরুন যে 5 ঘন্টা, এটা 10 ঘন্টা, এটা হচ্ছে বই বই পড়ার সময়, আর এটা হচ্ছে সফলতা, সফলতা। তাহলে 5 ঘন্টা বই পড়লে এতটুকু সফল হবে, 10 ঘন্টা বই পড়লে এতটুকু সফল হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? যে 5 ঘন্টা বই পড়লে এই যে সফলতার হার দেখুন কোন দিকে যাচ্ছে। 5 ঘন্টা বই পড়লে সে সফলতার এই জায়গায় থাকবে, 10 ঘন্টা বই পড়লে সে এই জায়গায় থাকবে। তার মানে কি? মানে হচ্ছে এটা একটা শর্ত, তুমি বই পড়লে সফল হবে। আর তার মানে কি, বই না পড়লে কি হবে? ব্যর্থ হবে। তার মানে এই যে বই পড়, সফল হওয়া, এটি অর্থাৎ সফল হওয়া যদি এই খুঁটি হয়, তাহলে এটার বেসিক হচ্ছে বই পড়া, এটা হচ্ছে বেসিক। তার মানে এর উপরে এই ভিত্তি, এই ভিত্তিটা হচ্ছে বই পড়া, এর উপরে দাঁড়িয়ে আছে সফলতা। বই না পড়লে দাঁড়িয়ে থাকতে পারবে না, সফল হবে না। ঠিক এরকম মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। তাহলে কি হচ্ছে? মেঘ যদি গর্জন না করে, ময়ূর নৃত্য করবে না। তার মানে এই শর্তের ময়ূরের নৃত্য, ময়ূরের 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 নৃত্য, ময়ূরের নৃত্য কি? মেঘ গর্জন করার উপর সফলতার উপর নির্ভর করছে। তার মানে শর্ত দিলে লে, এই যে লে বসে, এটি এখানে বলেছে। এরপর আসুন প্রযোজক যে ক্রিয়া, প্রযোজক ক্রিয়া কি এটা আগে বুঝতে হবে। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হচ্ছে আপনি যখন নিজে কোনো কাজ করবেন না, অন্যকে দিয়ে করাবেন, সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেরকম ধরেন আপনি একটি বাসা তৈরি করবেন, আপনি তো টাকা দিয়ে করাবেন, তো মিস্ত্রিরা কাজ করবে। এখন আপনার বাসা রং করবে কি? আপনি নিজে করবেন? রঙের মিস্ত্রিকে আপনি টাকা দিবেন, সে রং করে দিবে। আপনার দরকার যে ডিজাইনের আপনার বাসা সেটা কমপ্লিট করা। তার মানে কি, কিছু কাজ আমরা নিজেরা করি না, অন্যকে দিয়ে করাই, ফ্রিল্যান্সিং যেরকম। ধরেন আপনি একটা সফটওয়্যার বানাবেন, যারা সফটওয়্যার ডেভেলপার আছে তাদেরকে সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন যে 1 লাখ টাকা দিব, এই এই চাহিদা, এরকম ভাবে সফটওয়্যার লাগবে, তারা বানিয়ে দিবে। তার মানে কি, আপনার সফটওয়্যার অন্যরা বানিয়ে দিল টাকার বিনিময়ে। তাহলে এটা হচ্ছে প্রযোজক। এরকম সিনেমা কিরকম, আমরা যে সিনেমা দেখি, সিনেমায় একটা প্রযোজক প্রতিষ্ঠান থাকে, অর্থাৎ যারা টাকা বিনিয়োগ করে, টাকা দেয়, ওই টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া হয় সিনেমার যারা নায়ক নায়িকা আছে, ডিরেক্টর আছে, তারপর লাইটম্যান আছে, ক্যামেরার কাজ করেন, ভিডিও এডিটিং করে, সাউন্ড, সব টাকা পয়সা তারা ব্যয় করে। ব্যয় করে ধরুন 100 কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি করলো, এবং ওই সিনেমা তারা আবার তখন হল মালিকদের কাছে তারা দেয়, ভাড়া দেয় নির্দিষ্ট টাকার বিনিময়ে। ফলে এইভাবে তারা ব্যবসা করে 100 কোটি টাকার একটা সিনেমা 200 কোটি 300 কোটি টাকা তারা এখানে উপার্জন করতে পারে।
তার মানে কি, আমার দরকার সিনেমা, আমি টাকা দিয়ে সেটা বানিয়ে নিলাম। এই যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। কিরকম? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আরেকটা বাক্য লিখি, মা চাঁদ দেখছেন। দেখুন, দেখছেন, দেখছেন আর দেখাচ্ছেন, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা এই স্বরে আ দিয়ে হচ্ছে। আপনি যখন অপরকে দিয়ে কাজটি করাবেন, তখন এই স্বরে আ এখানে চলে আসবে। তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ মা শিশুকে কোলে নিয়ে বলছেন, বাবা দেখো ওই যে চাঁদ, অর্থাৎ দেখাচ্ছেন। কিন্তু আবার এখানে বলছি মা চাঁদ দেখছেন, অর্থাৎ মা সরাসরি নিজেই দেখছেন। যেহেতু নিজেই কাজটি করছেন, ধরা যাক আমার এই বোর্ডটা আমি নিজে রং করছি, এই দেয়ালটা নিজে রং করছি, তাহলে সেটি প্রযোজক ক্রিয়া না। যখন কাউকে দিয়ে করাবো, তখন সেটি প্রযোজক ক্রিয়া। তার মানে এটি প্রযোজক ক্রিয়া নয়। ফলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। সাপুড়ে সাপ খেলাচ্ছেন। দেখুন, সাপকে খেলাচ্ছেন, তাহলে নিজে খেলছেন না, খেলাচ্ছেন। এখানেও কি রয়েছে? আ রয়েছে। তাহলে এই আ হচ্ছে প্রযোজক ক্রিয়ার মধ্যে থাকবে। এটি এখন আমাদের যে পরের অংশটুকু, অর্থাৎ প্রযোজক ক্রিয়ার সাথে কি কি ক্রিয়া বিভক্তি যুক্ত হবে সেটি আমরা দেখব। যেমন এখানে মুছে দিতে হবে প্রযোজক। প্রযোজক ক্রিয়ার সাথে কি বলবে? তাহলে প্রথমে আসে যে সাধারণ বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? যে আমি কাজটি করাই, আমি কাজটি কি করি? করাই। তাহলে কর যোগ আই। সাধারণে কি ছিল? আমি কাজটি করি। দেখুন, সাধারণ ক্রিয়ায় কি ছিল? আমি কাজটি করি, এখানে ছিল ই। আর প্রযোজক ক্রিয়ায় কি হয়েছে? এই যে একটা এক্সট্রা স্বরে আই এসেছে, কাজটি কর আই। তাহলে এখানে আপনি পাচ্ছেন কর যোগ ই। ফলে এখানে কি হচ্ছে? এখানে আমরা পাচ্ছি ই আর এখানে পাচ্ছি আই। এটি হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। প্রযোজক ক্রিয়ায়, সাধারণ ক্রিয়ায় যা যা ছিল, প্রযোজক ক্রিয়ায় তাই থাকবে, শুধু সামনে সরে আসবে। যেমন আমি কাজটি করছিলাম, এটি হচ্ছে সাধারণ। কিন্তু প্রযোজক ক্রিয়ায় কি হবে? করাচ্ছিলাম। দেখুন, করছিলাম আর করাচ্ছিলাম এর মধ্যে কি আছে? যে এখানে নতুন করে সরে আসছে। তাহলে সাধারণ বর্তমানে কি হবে? আমি একটু তুলনা দিব যে সাধারণ বর্তমানে কি হবে। সাধারণ ক্রিয়া, আর এখানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। এটি লিখে নিলাম। খেয়াল করুন কি হবে, সাধারণ ক্রিয়া আর প্রযোজক ক্রিয়া। তাহলে যখন আমি দিয়ে বলবো, এর ধাতু কিন্তু একটাই, কর। তাহলে আমি কাজটি করি, কর যোগ ই।
তাহলে এখানে হচ্ছে ই, আমি কাজটি করাই, এই দেখুন আই, তাহলে আই একটা অতিরিক্ত স্বরে আসছে। তারপর তুমি কাজটি করো, করো, ও এসেছে। তুমি কাজটি করাও, করাও, এই যে আও। দেখুন আপনি সবসময় এখানের সাথে এখানে পার্থক্য দেখেন, ই এর আগে স্বরে আ এসেছে, এখানে ও আছে, ও এর আগে স্বরে আ এসেছে। তারপর কি হবে, তুই কাজটি করিস, তুই কাজটি করিস, করিস, ইস। তাহলে তুই কাজটি করিস, আর এখানে হবে তুই কাজটি করাস, করাস, আস। দেখুন সব ক্ষেত্রেই কি পাবেন, স্বরে আ পাবেন। তারপর সে কাজটি করায়, সে কাজটি করে, সে দিয়ে, এই যে এখন আমরা সে দিয়ে আছি, সে কাজটি করে, এ, তাহলে পাচ্ছি এ, কারণ কর যুগ এ। তাহলে সে কাজটি করায়, করায়, করায়। তাহলে এখানে বলতে পারেন আই কিভাবে হলো, বলতে পারেন যে স্যার এখানে আই কিভাবে হলো, এখানে তো এ, আই কিভাবে হয় দেখুন, এ স্বরে আ আর এ মিলে, কিন্তু আগে স্বরে আ আছে, তাহলে স্বরে আ আর এ মিলে অন্তস্থ অ, অয় হয়েছে। ঠিক আছে, করায়, সে কাজটি করায়। তাহলে দেখুন সব ক্ষেত্রেই কিন্তু আয় আয় আছে। তারপর আমি কাজটি করছি, এবার আসুন, এটা হচ্ছে, এটা হচ্ছে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমানে এটা গেল। তাহলে ঘটমান বর্তমানে কি হবে, তাহলে আপনি কাজটি করান, এখানে হচ্ছে করেন, আপনি কাজটি করেন, এন, আর আপনি কাজটি করান, দেখুন আন, এই যে আন। সব ক্ষেত্রেই শুধু স্বরে আ থাকবে, স্বরে আ সবসময় থাকবে। এটা হচ্ছে সাধারণ বর্তমান। এভাবে আমরা ইয়েতে যাব, ঘটমান বর্তমানে, ঘটমান বর্তমান, এটা আমরা এখন মুছে দিব, ঘটমান বর্তমান লিখব। ঘটমান বর্তমান, ঘটমান বর্তমানে কি হবে, আমি কাজটি করছি, যেমন আমি কাজটি করছি, আমি করাচ্ছি। ঠিক আছে, আমি কাজটি করছি আর করাচ্ছি, এখানে কিন্তু এই যে স্বরে আ রয়েছে। তারপর করাচ্ছ, তুমি কাজটি করাচ্ছ, তুমি কাজটি করছো, করছো আর করাচ্ছ, করছো আর করাচ্ছ, পার্থক্য রয়েছে। তারপর আরো রয়েছে যে তুই কাজটি করছিস, করছিস, তুই কাজটি করছিস, এখানে হচ্ছে করাচ্ছিস। সবকিছুতেই কিন্তু এখানে স্বরে আ চলে আসছে। এরপর ঠিক একইভাবে সে কাজটি করছে, তাহলে সে কাজটি করাচ্ছে, আপনি কাজটি করছেন, করছেন, আপনি কাজটি করছেন, করছেন হবে প্রযোজকে হবে করাচ্ছেন, করাচ্ছেন। দেখুন স্বরে আ, সব ক্ষেত্রেই স্বরে আ, এটার সামনে স্বরে আ চলে আসবে, স্বরে আ চলে আসলেই প্রযোজক হয়ে যাবে। এরপর আমরা দেখব যে প্রেজেন্ট
পারফেক্ট টেন্সে, যে ঘটমান দেখা যাচ্ছে পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমানে কাজটি করেছো, এছো। তাহলে এখানে কি হবে? পুরা ঘটিতে বর্তমান হচ্ছে করিয়েছো, করিয়েছো, এখানে একটু ভুল আছে, ইয়েছো, আমি কাজটি করিয়েছি। আচ্ছা, আমি কাজটি করিয়েছি। তাহলে করিয়েছি কিভাবে হলো? এছি, করেছি, আমি কাজটি করেছি। তাহলে এছি, আমি কাজটি করেছি, তুমি কাজটি করেছো। যখন এখানে আযুক্ত হচ্ছে তখন এই যে একটা রূপের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আপনি বলেন যে আমি কাজটি করাচ্ছি, তাহলে কি হচ্ছে যে পুরা গঠিততে কি আছে? আমি কাজটি করেছি, এছি। তাহলে করেছি যখন পরিবর্তনটা হচ্ছে, তখন আমি কাজটি করিয়াছি বললে কি হবে? করাইছি। এবং দেখুন, আমি কাজটি করাইছি, এবং করাইছি ঠিক হয় না, করাইছি এটা পরিবর্তন হয়ে কি হচ্ছে? এখানে করিয়েছি। তাহলে দেখুন এর মধ্যে কিন্তু এ আছে, তাহলে সে কাজটি করাইছে। করিয়েছো থেকে তুই কাজটি করিয়েছিস, এই জায়গাতেই পারফেক্টে পরিবর্তন হয়, ইয়েছিস হয়। করিয়েছো, ইয়েছো, তাহলে ইয়েছো, ইয়েছিস। এখানে খেয়াল করতে হবে, এখানে একটু, এখানে স্বরে আটা সরাসরি আপনি পাবেন না, স্বরে আটা সরাসরি পাবেন না। তাহলে ইয়েছো, ইয়েছিস, তারপরে ইয়েছে, সে কাজটি করিয়েছে। কি কি পাচ্ছি আমরা একটু লিখে নিই, যে করিয়েছি, করিয়েছো, করিয়েছি, করিয়েছো, তারপর হচ্ছে করিয়েছে, করিয়েছিস, করিয়েছিস, তারপর হচ্ছে করিয়েছে, করিয়েছে, আরেকটা হচ্ছে করিয়েছেন। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা যে দেখুন, আমি কাজটি করেছি, সে কাজটি করেছে, আপনি কাজটি করিয়েছেন। তো এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা দেখুন, করিয়েছি অর্থাৎ করিয়েছি যখন বলছি, তখন কাউকে না কাউকে দিয়ে করিয়েছি এটি বোঝাচ্ছে। এখানে কিন্তু স্বরে আ আছে, তবে উজ্জ অবস্থায় রয়েছে। যখন বলছেন করাচ্ছেন, প্রেজেন্টের ক্ষেত্রে স্বরে আটা আসবে, কিন্তু পারফেক্টের ক্ষেত্রে স্বরে আটা সরাসরি আসবে না। আমি কাজটি করিয়েছি আর আমি কাজটি করছি, এর মধ্যে পার্থক্য কি? করিয়েছি যখনই বলছি, যখন ইয়েছি বলছি, এই যে ইয়েছি, ইয়েছ, তার মানে ইয়ে দিয়ে শুরু হবে পারফেক্টে। ইয়েছ, ইয়েছি, ইয়েছেন, ইয়ে দিয়ে শুরু হবে পারফেক্টে, তখন দেখাচ্ছে যে কি আমরা দেখতে পাচ্ছি যে সেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এখানে প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে এটি হবে। এরপর আসুন ঘটমান, এখানে হচ্ছে অতীতকালের, অতীতকালের ক্ষেত্রে কি হবে? অতীতকাল, অতীতকালের হচ্ছে সাধারণ অতীতে কি হবে? আমি কাজটি করলাম, আমি কাজটি করলাম, আর এখানে কি হবে? করালাম, করালাম। খেয়াল করুন এখানে কিন্তু আ আছে, তাই না? তারপরে তুমি কাজটি করলে, তুমি কাজটি করলে, এখানে কি কাজটি? করালে,
তুমি কাজটি করালে, এই যে আ আছে, সে কাজটি করালো, আপনি কাজটি করালেন, আলেন, সে কাজটি করলো, এখানে হচ্ছে করলো, আর এখানে হচ্ছে সে কাজটি করালো। দেখুন এখানে আ আছে, এই যে আ। তারপর আপনি কাজটি করলেন, করলেন, এখানে কি হবে? করালেন। তার মানে এখানেও স্বরে আ রয়েছে। ঠিক এরকম ভাবে কিন্তু অতীতকালের সাধারণ অতীতে এটি বোঝা যাচ্ছে। আবার ঘটমান অতীত কি হবে? ঘটমান অতীত অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে ছিল করছিলাম, আমি কাজটি করছিলাম, ছিলাম, করছিলাম, তার মানে এখানে হচ্ছে ছিলাম। আর এখানে কি হবে? করাচ্ছিলাম, করাচ্ছিলাম। দেখুন এখানে কিন্তু স্বরে আ আছে, আছে, তাই না? আমি কাজটি করছিলাম, আমি কাজটি করাচ্ছিলাম। তুমি কাজটি করছিলে, তুমি কাজটি করাচ্ছিলে, তুই কাজটি করছিলি, আপনি কাজটি করা, তুই, আচ্ছা, তুই কাজটি করছিলি, তুই কাজটি করাচ্ছিলি, আচ্ছিলি, সে কাজটি করছিল, সে কাজটি করাচ্ছিল, আপনি কাজটি করছিলেন, আপনি, আপনি দিয়ে হচ্ছে করছিলেন, আর এখানে হবে করাচ্ছিলেন। খেয়াল করুন, তার মানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্বরে আ হবে। এটি হচ্ছে অতীতকালের কন্টিনিউয়াস, হ্যাঁ, ঘটমান, ঘটমান গেল। এরপর আসুন পুরা গঠিত অতীত, ইয়ে ছিলাম। দেখুন পুরা গঠিত অতীত, পুরা ঘটিত অতীত, পুরা গঠিত অতীতে কি ছিল? আমি কাজটি, কাজটি করেছিলাম, এ ছিলাম। আগেই বলছি যে পারফেক্ট টেন্স হলেই সেখানে এ থাকবে। আমি কাজটি করেছিলাম, তাহলে এখানে আছে এ ছিলাম। আর এখানে কি হবে? আমি কাজটি করিয়েছিলাম, আমি কাজটি করিয়েছিলাম। এর মধ্যে পার্থক্য বুঝতে পারলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি কাজটি করেছিলাম অর্থাৎ নিজেই করছিলাম, আর এখানে হচ্ছে আমি কাজটি করিয়েছিলাম। অনেক সময় বলে না যে আপনি ভাই, আপনি ফার্নিচারটি কোথা থেকে বানিয়েছেন? তখন বলে যে আমি ফার্নিচারটি বানিয়েছিলাম 2 বছর আগে। তো আমি যদি বলে আপনি কাজটি কবে করছিলেন, বলে আমি কাজটি 3 বছর আগে করিয়েছিলাম। ইয়ে ছিলাম, ইয়ে, এটি আসবে হচ্ছে পুরা গঠিত বা পারফেক্ট, পারফেক্ট টেন্স। বাকি সব ক্ষেত্রে কিন্তু স্বরে সরাসরি থাকবে, কিন্তু এই ক্ষেত্রে ইয়ে দিয়ে আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। নিত্য অতীত, ঠিক আছে। এখন আপনারা এগুলো দিয়ে যদি বসান বাকিগুলো মিলে যাবে। কিরকম? পুরা গঠিত অতীতে তুমি কাজটি করিয়েছিলে, তুমি কাজটি করিয়েছিলে, তুই কাজটি করিয়েছিলি, সে কাজটি করিয়েছিল, আপনি কাজটি করিয়েছিলেন, তিনি কাজটি করিয়েছিলেন। এটি হচ্ছে পার্থক্য। এরপর আমরা দেখব যে নিত্য অতীতে কি আছে। আমি কাজটি
করতাম, নিত্য অতীত। নিত্য অতীত মানে যেটা প্রায় রেগুলার করতেন, একবারে সত্য, যেমন রোজ হাঁটতেন, রোজ বই পড়তেন, সেটা হচ্ছে নিত্য অতীত। আমি কাজটি করতাম, নিত্য অতীত হচ্ছে তাম, তাম দিয়ে থাকবে, তাই এটি হবে আমি কাজটি করতাম। তাহলে এটি যখন প্রযোজক ক্রিয়ায় হবে তখন কি হবে? তখন হবে আমি কাজটি করাতাম, করতাম। আর এখানে হচ্ছে করাতাম, পার্থক্য আছে। তাহলে কর যোগ আ, এই যে করা, তারপর হচ্ছে এই তাম। দেখুন আমি কাজটি করাতাম। তারপর সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যতে কি আছে? আচ্ছা এখানে শেষ করে যাই। আমি কাজটি করতাম, তুমি কাজটি করতে, তুমি কাজটি, তুমি দিয়ে হবে করতে, আর এখানে করাতে। দেখুন এটার সাথে এটা, তুমি কাজটি করতে আর করাতে এখানে সরে আর রয়েছে। তুই কাজটি, তুই কাজটি করতি, তুই কাজটি করতি, তাহলে এটি যদি বলি করতি, এখানে হবে করাতি, তুই কাজটি করাতি। সে কাজটি করাতো, করতো, সে কাজটি করতো, আর এখানে হবে করাতো। দেখুন সরে আর রয়েছে। আপনি কাজটি করতেন, আপনি কাজটি করতেন, আর এখানে হবে করাতেন, এই যে সরে আর রয়েছে। ফলে কি দাঁড়াচ্ছে? যে প্রযোজক ক্রিয়ায় সরে আ থাকবে, আর সাধারণ ভবিষ্যতে কি থাকবে? সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যতের একটু দেখিয়ে দিলেই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। সাধারণ ভবিষ্যৎ হচ্ছে, সাধারণ ভবিষ্যৎ যেমন আমি কাজটি করব, আমি কাজটি করাবো, করাবো। দেখুন এটি হচ্ছে কর যোগ বো, এটি হচ্ছে কর বসন্ত যোগ আ, তারপর হচ্ছে বো। ফলে এখানে পার্থক্য কি? আমি কাজটি করব, এখানে বো আর করাবো। তাহলে কি হবে? তুমি কাজটি করাবে, আবে, তুমি কাজটি করাবে, তুমি দিয়ে বললে হবে আবে। তুই কাজটি করাবি, আবি। দেখুন করাবো। তুমি কাজটি করবে, তুমি কাজটি করাবে, তুই কাজটি করবি, তুই কাজটি করাবি, আবি। সে কাজটি করবে, সে কাজটি করাবে, আবে। আপনি কাজটি করবেন, আপনি কাজটি করবেন। যখন আপনি দিয়ে বলবেন তখন হবে করবেন। আর এখানে কি হবে? আপনি কাজটি করাবেন। খেয়াল করুন এখানে স্বরে আ রয়েছে। ফলে পার্থক্যটা প্রযোজক ক্রিয়ার সাথে সাধারণ ক্রিয়ার যে বেসিক পার্থক্য, সেই বেসিক পার্থক্যর মধ্যে কি চলে আসবে? যে স্বরে আ। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে স্বরে আ, বড় করে লিখে দিলাম। এই স্বরে আ দেখে আমাদের বুঝতে হবে যে এটি প্রযোজক ক্রিয়া। আর পারফেক্টের জায়গায় পার্থক্য হচ্ছে ইয়ে, যেমন ইয়ে ছিলাম, ইয়ে দিয়ে থাকবে, এখানে স্বরে আটা সরাসরি থাকবে না, ইয়ে দিয়ে থাকবে। করিয়েছিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। অনেক লং ক্লাস, আমরা যখন
এই চ্যাপ্টারটি নিয়ে চিন্তা করছি যে এটি কেন আমরা একটু দীর্ঘভাবে পড়লাম। এটির কারণ হচ্ছে 30তম পরিচ্ছেদ যেটি রয়েছে ক্রিয়ার কাল, সেই ক্রিয়ার কালকে বুঝতে হলে আমাকে অবশ্যই এই 29 নম্বর পরিচ্ছেদ ভালো করে পড়তে হবে। এবং এখানে যদি আরো স্পষ্ট আমরা ধারণা পেতে চাই তাহলে শিক্ষার্থীদের আমি বলবো যে এখানে যে ধারণগুলো রয়েছে সেগুলো দিয়ে এক একটি ক্রিয়াপদ দিয়ে একটা করে বাক্য তৈরি করতে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা যে সাধারণ যে বর্তমান, সেগুলোতে আমি দিয়ে একটা বাক্য, তুমি দিয়ে একটা বাক্য। এখানে কর আছে, করের জায়গায় কিন্তু পর দিয়েও হতে পারে। পর দিয়ে হলে কি হবে, যেমন আমি বইটি পড়বো, এই যে এটি হবে পড়বো। আমি বইটি করের জায়গায় হবে পর, তাহলে আমি কাজটি করব, এটি ছিল। এখন বলা হয় আমি বইটি পড়বো, তাহলে আমি বইটি এখানে কি হবে, আমি বইটি পড়াবো। তার মানে একই কথা। মূল বিষয় হচ্ছে ক্রিয়ামূল যেটাই কর থাকতে পারে, পর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, শুন থাকতে পারে, দেখ থাকতে পারে, দেখবো, দেখাবো, একই কথা। এই পাশে থাকবে দেখবো, আর যখন এই প্রযোজকে যাবেন তখন হবে দেখাবো। তার মানে মূল বিষয় কিন্তু এখানে না, এটা তো স্থির, এটা চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে হবে এই যে আমি, তুমি, তুই, এগুলোর সাথে এই যে ক্রিয়া বিভক্তি চেঞ্জ করতে হবে। এবং ক্রিয়া বিভক্তি চেঞ্জ করলেই বোঝা যাবে সে কোন টেন্সকে বা কোন কালকে প্রকাশ করছে। এবং কোন কালকে যে প্রকাশ করছে এটি আবার নির্ভর করবে অনেকটা এর সাথে জড়িত। আমি বললে একরকম, তুমি বললে আরেক রকম। তার মানে ক্রিয়া বিভক্তি কার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে আর ব্যক্তির উপর নির্ভর করে। ফার্স্ট পার্সন হলে একরকম ক্রিয়া বিভক্তি, সেকেন্ড পার্সন হলে একরকম বিভক্তি, থার্ড পার্সন হলে একরকম বিভক্তি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই চ্যাপ্টার আমরা আরো যদি যেখানে সমস্যা থাকবে সেখানে আমরা আবার একটু দেখব। ভিডিওটা বারবার দেখলে তখন কিন্তু সেটি একেবারে স্পষ্ট ধারণা তৈরি করবে এবং সেটি আমাদেরকে পরবর্তী চ্যাপ্টার এমনকি যে ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এই যে অধ্যায়টি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে হেল্প করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।